শুরু করছি এখন প্রকাশ সঙ্গে আছি জি মাহমুদ। আজকে আমরা আলাপ করতে চাই ব্যাংকের আপদ বিপদ সেই প্রসঙ্গে। আলাপে আমাদের সঙ্গে রয়েছেন মাহমুদ হোসেন এফসি অর্থনীতি বিশ্লেষক, ডক্টর মোহাম্মদ হেলাল রয়েছেন গবেষণা পরিচালক সিডাপের, এবং সেই সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আলাপটা শুরু করতে চাই মোহাম্মদপুর থেকে। একটু শুক্রবার আমরা দেখলাম যে মোহাম্মদপুরের বাবর রোডে একটি বাসা থেকে নগদ ৩ কোটি টাকা পাওয়া গেল এবং সেখান থেকে ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করলো পুলিশ। এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে, আমরা দেখছি যে এই যে ঘরের মধ্যে ভল্টের মতো করে টাকা জমা করে রাখা, যেটা বলা হয় যে দুর্নীতির দায়ে অভিযুক্ত বা বৈধ কোনো উৎস নেই অর্থের, সেই অর্থগুলোর কারণে অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে সেটি মেরামতের জন্য কি সংস্কার দরকার, কি উপায়? ডক্টর হেলাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই আলাপ। ধন্যবাদ। এখন বাসায় যে টাকাগুলো পাওয়া যায় তারা সিস্টেমের বাইরে হয়তো ক্যাশ নিয়ে বাসায় রাখছে। আর বিভিন্ন সময় আমরা দেখি যে একটুখানি আমাদের বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির যে একটা উইং আছে, তারা যদি কখনো দেখতে চায় কোনো অ্যাকাউন্টে কী আছে বা দুদক যদি কোনো কারণে একটু উঁকি মারতে চায়, তো এইসব বিভিন্ন কারণে যারা কিনা আপনার বৈধ পথে এটা উপার্জন করেন নাই, তারা হয়তো ক্যাশ রেখে দেওয়ার চিন্তা করেন। এখন ক্যাশ রেখে দিলে যেটা হয় যে অর্থনীতির ভাষায় যে যখন রোলিংয়ে থাকে একটা, আমার যদি ১০০ টাকা যদি ব্যাংকে যায় তাহলে এটার থেকে হয়তো রাফলি ৫০০ টাকা লোন দেওয়া যায়। আর আমার যদি ১০০ টাকা থাকে, আমি যদি লোনও দিতে চাই, আমি হয়তো ১০০ টাকা লোন দিতে পারবো। এটা আমরা বলি মাল্টিপ্লাইং, এটা মানে অনেক ম্যাগনিফাইড ওয়েতে এটা কাজ করে। এবং যখনই আপনার ব্যাংকিং সেক্টরের উপর একটা অনাস্থা তৈরি হয় মানুষের, কখনো যদি মনে হয় যে ব্যাংক ঠিকমতো ওয়ার্ক করবে কিনা, টাকা রাখলে ঠিক সময় পাবো কিনা, মাঝে মধ্যে কিন্তু হয়, খুব রেয়ার, যে আমি টাকা রেখেছি কিন্তু হয়তো অনার করতে পারছে না, যে আচ্ছা চেক দিয়েছে হয়তো কয়দিন পরে, হ্যাঁ কয়দিন পরে দিচ্ছি টাকাটা। এসব কারণে হয় কি, যখন অনিশ্চয়তা হয় তখন মানুষ কী করে, টাকা হাতে ধরে রাখে। তো ওটা ধরে রাখলে যেটা হয় যে কারেন্সি ইন সার্কুলেশন বেড়ে যায়। তা এখন একটা হলো ব্যাংকিং খাতের ওপর যদি অনাস্থা থাকে তার জন্য ধরে রাখা, যেটা যে আমি একটু বেশি করে ধরে রাখলাম, এটা হলো একটা স্বাভাবিক প্রক্রিয়ায় যখন আপনার একটা ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর যখন অনাস্থা হয় বা অন্য বিভিন্ন ধরনের শক যখন আসে মনে করে। আর আরেকটা আপনি যেটা বললেন যে একসাথে ৫ কোটি টাকা পাওয়া গেল, কেন ব্যাংকে না রেখে কেন রাখলেন? কারণ ৫ কোটি টাকা ব্যাংকে রাখলে তো আপনি যদি ৮-৯% ইন্টারেস্ট আর্ন করেন, অনেক টাকা। কিন্তু প্রশ্ন হলো যে যখনই আপনি রাখবেন তখন তো কোশ্চেন করবে যে টাকাটার সোর্সটা কী, তাই না? তো এইটা অ্যাভয়েড করার জন্য করে। এখন আপনি যদি বলেন অর্থনৈতিক ক্ষত আপনি বলেন, তাহলে ক্ষত এখন দেখতে হবে যে আমরা বলি যে অনেকগুলো ফ্যাক্টর আছে ক্ষতের ক্ষেত্রে। অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে কোন ফ্যাক্টর দ্বারা ক্ষত বেশি হয়েছে আপনার আগে ওইটা অ্যানালাইজ করতে পারতে হবে। এখন আপনি মনে করেন সব ক্ষত হয়তো আপনি সারাইতে পারবেন না, তারপর আপনি দেখবেন যে ক্ষত নিয়েও হয়তো আপনি যদি, যেখানে অনেক বিশাল বিশাল ক্ষত যেগুলো তৈরি করতে পারে সেগুলো যদি আপনি ঠিক করতে পারেন, সেখানে আমি বলবো যে আমি যখন অর্থনৈতিক অ্যানালাইসিস আসি আমাকে কখনোই ডাক দেওয়া হয় নাই সে অর্থে, কারণ আমাকে হয়তো রয়েছে কথা বলতে হয়েছে, কিন্তু অর্থনৈতিক ডেটা যেগুলো আমরা দেখি সেই ডেটাগুলোর যে সমস্যা আছে, এবং সর্বশেষ কিন্তু আপনার এক্সপোর্ট ডেটা দিয়ে এটা বের হলো, এটা কীভাবে সম্ভব? কারণ বাংলাদেশ ব্যাংকে তো এক্সপোর্টের যা ডলার আসে সেটাই রিপোর্ট করতে হবে, কিন্তু ইপিজেড বা অন্য জায়গায় যে ফিগারগুলো আছে সেখানে হলো যে একটা ইলেকশন হয়েছে, এটা আইনগতভাবে বৈধ হতে পারে, কিন্তু ডেমোক্রেসির যে আপনার স্পিরিট সেদিক থেকে কিন্তু আপনার ইলেকশন হয় না। এটা কেন কয়েকটা ইলেকশন এরকম হয়েছে। তারপরেও তারা দেখাইতে চেয়েছেন যে অর্থনীতি আমরা ম্যানেজ করতেছি, আমাদের এক্সপোর্ট যেটা সেটা গ্রো করতেছে, হ্যাঁ আমরা খুব ভালো অবস্থায় আছি। সেটা দেখানোর জন্য কী হয়েছে, টাকা যখন বাইরে থেকে আসছে একভাবে দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে আপনার হিসাব নিকাশ, কিন্তু আপনার অন্য জায়গায় কিন্তু ফিগার বড় দেখানো হয়েছে। তো এই ধরনের আপনার যে প্লে যেটা স্ট্যাটিস্টিক্স নিয়ে, সেটা কিন্তু এন্টায়ার, এখন তো আমি অনেকগুলো জায়গায় আমি ডাটাকে সন্দেহ করতাম না, এখন সন্দেহ করছি। ইকোনমিক গ্রোথের ডাটা নিয়ে আমরা আগে করতাম, আমরা এই যে প্রত্যেকটা মার্কেটে সাপ্লাই ডিমান্ড যে বলে সিন্ডিকেট করছে কেন, আর আমরা দেখতে পাচ্ছি স্পেসিফিক্যালি যে আপনার কি এখানে সাপ্লাই ঘাটতি আছে, এবং যখনই স্টেবল সাপ্লাই থাকে তখনই দেখা যাচ্ছে কেউ চাইলেও প্রাইস বাড়াইতে পারে না। কিন্তু ওনাদের যে মিসম্যাচ হয়েছে, ওনারা যে আপনার সঠিক সময়ে এনাফ সাপ্লাই আনতে পারেন নাই, সেটা যে একটা ফেলোর, সেই ফেলোরটাকে হাইড করার জন্য সিম্পলি কী হয়েছে, আপনার ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে, বাজারে অডেল সাপ্লাই আছে। তো সব জায়গায় এই স্ট্যাটিস্টিক্সটাকে নিয়ে প্লে করা হয়েছে। জি ফিরবো ডক্টর হেলাল। আপনি যেটা বলেছেন যে ওই যে ব্যাপারটা বললেন যে দুর্নীতির টাকা কত, সেই ফিগারটা আমাদের কাছে নাই, পাচারের অ্যামাউন্টটা, তথ্যের ঘাটতি রয়েছে, সেই তথ্য এবং যে তথ্য আছে সেটা আমরা ঠিক মতো ইন্টারপ্রেট করে কিনা। যেমন আমি পরে আপনার সময় কম দেন আমাকে, সমস্যা নাই,
2007-08 থেকে 17-18 পর্যন্ত গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি যে ডেটা আছে, সেখানে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে মিস ইনভয়েসিং বলে, সেখানে বলা আছে $8.27 বিলিয়ন মিসম্যাচ প্রতি বছর গড়ে। কিন্তু পরের বছরগুলোতে কিন্তু আমরা তথ্য পাইনি না, কিন্তু এই যে 7-8-9-10 বছরে যেটা আছে, তো ওই $8 বিলিয়ন বলেছে মিসম্যাচ। তার মানে এখানে আপনার শুল্ক ফাঁকি দেওয়া হয়। সে জায়গায় যদি আমরা শুল্ক কালেক্ট করতে পারি, 30% শুল্ক যদি হয়, তাহলে ওই যে আপনার $8 বিলিয়ন 1/3, আপনার মনে করেন যে আপনি কত 2-2.5 বিলিয়ন শুল্ক কালেক্ট করতে পারতেন। এটা কিন্তু পাচার না। কিন্তু আমি দেখেছি যে অর্থনীতিরও কিছু কিছু লোকজন যখন ব্যাখ্যা করছে, এটার ভিতরে না ঢুকে বলছে কি এটা পাচার। এটা পাচার না। তো আমার মনে হয় যে একটা অ্যাসেসমেন্ট আমাদের দরকার, যে যে জায়গাগুলো আমাদের মনে হয় ক্ষত তৈরি করেছে সেটার এক্সটেন্টটা কত, এবং কি আপনার একটা সেন্সিটিভিটি আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, যদি এইটুকু আপনার দেখা গেছে এটা ক্ষত করতে পারে, তাহলে একটা ফিগার যদি আমরা ধরি, একটা বড় ফিগার কতটুকু করতে পারে, সেটাকে ধরে সামনে হ্যাঁ, ওরকম একটা সেন্সিটিভিটি আমরা রিগ্রেশন অ্যানালাইসিস এগুলো করি, সেগুলো নিয়ে কথা বলা উচিত। আমি ফিরবো আপনার কাছে ডক্টর হেলাল আবারও। দর্শক দেখছেন এখন প্রকাশ, আমরা আবার আলাপে ফিরছি। মাহমুদ হোসেন এফসি আপনার কাছে আসবো, কিন্তু মামুন রশিদ ভাই অপেক্ষা করছেন, একটু তার মন্তব্যটা নিয়ে আসি। মামুন ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা যেটি দেখি যে সমাজে যখন শাস্তির ভয় থাকে না, তখন দুর্নীতি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তো সেই দুর্নীতিগ্রস্ত অর্থনীতি থেকে বেরিয়ে আসার সময় সুযোগ এখন কতটা তৈরি হলো বলে মনে হয় আপনার কাছে? এগুলো তো হচ্ছে দুর্নীতি। আমি ডক্টর হেলালের সাথে একমত হয়ে বলবো, প্রথম কথা হচ্ছে রাজনৈতিক বন্দোবস্তটা ঠিক না করে অর্থনৈতিকভাবে যদি আপনি অনেক বেশি কিছু আশা করে ফেলেন, সেটা কখনো প্রাপ্তি লাভ হবে না। তো আপনি দেখেন এই দুর্নীতিটা কারা। আপনি যে মোহাম্মদপুরের ঘটনাটি বললেন, সেখানে একজন সাবেক সচিব এরকম অনেকগুলো অঙ্ক ঘোরাঘুরি করছে সামরিক বেসামরিক কর্মকর্তাদের অতীতকালে, নিকট অতীতে, ইমিডিয়েট পাস্ট রিজিমে, হাউ মাচ মানি দে হ্যাভ মেড। এগুলা সবই হচ্ছে তার পাওয়ারকে, তার পদবিকে ব্যবহার করে কিংবা সরকারের অফিসকে ব্যবহার করে সহজ টাকা প্রাপ্তি। এমনিতেই এটাকে ইংরেজিতে বলা হয় আনআর্ন মানি। আনআর্ন মানি অর্থাৎ অনার্জিত সম্পদ কিংবা টাকা। অনার্জিত সম্পদ কিংবা টাকাকে বলা হয় লন্ডার্ড মানি। এটা কিন্তু আন্তর্জাতিক আইনে, এমনকি আমাদের বিএফআইউর আইনে, কিংবা যে সমস্ত দেশ কিংবা কেন্দ্রীয় ব্যাংক এগমন্ট গ্রুপের সদস্য রয়েছে, তাদের সকলের হিসাবেই এটি হচ্ছে একটি মানি লন্ডার্ড কিংবা মানি লন্ডারিং। এখন এই টাকাটা সমাজে সৃষ্টি হচ্ছে ইজি মানি হিসাবে, কিংবা ক্রনিক ক্যাপিটালিজমের অংশ হিসাবে, কিংবা সরকারি অফিস কিংবা পদ পদবিকে ব্যবহার করে। এটা সোজা কথায় ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতিটাকে এনকারেজ করা হচ্ছিল বিগত অনেক বছর যাবৎ, কারণ তাদেরকে দুর্বল করে রাখার জন্য, মানে ক্ষমতাধর ব্যক্তিদেরকে, যে তারা টাকা বানাক, কিন্তু তারা একটা রিজিমকে যাতে সাপোর্ট করে কিংবা একটা স্ট্যাটাস কোকে যাতে সাপোর্ট করে। এখন এরকম সরকারি কর্মকর্তাদের মধ্যে, পদস্থ রাজনীতিবিদদের মধ্যে অনেক টাকা চলে গেছে দুর্নীতির আকারে। তার সাথে যোগ হয়েছে অর্থনীতিতে যে মাঝখানে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল, যে টাকার কি হবে, টাকা রাখবো না ডলার রাখবো। আপনি দেখেছেন এইভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রাথমিকভাবে আমরা পত্রপত্রিকা জানতে পেরেছি প্রচুর ডলার কিনে রেখে দিচ্ছিল মানুষ, পরবর্তীকালে বেশি দামে বিক্রি করছিল। তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে এমনও নির্দেশ দেওয়া হয়েছে যে $10,000 বেশি কোনো ডলার বাসায় রাখা যাবে না। দ্যাট মিনস কেন্দ্রীয় ব্যাংকও বুঝতে পারছিল যে প্রচুর লোক ডলার কিনে বাসায় রেখে দিচ্ছিল তোষকের নিচে কিংবা বালিশের নিচে। তেমনটি ইদানিংকালে শুরু হয়েছে যে ব্যাংকের টাকা পাওয়া যাচ্ছিল না, ব্যাংকে তারল্য সংকট। এগুলোকে কেন্দ্র করে অনেক লোক দুর্নীতির বাইরেও প্রচুর টাকা, বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স বলে প্রচুর টাকা কিন্তু মানুষের ঘরের মধ্যে তালাবদ্ধ হয়ে রয়ে গেছে কিংবা রয়েছে। তো এখন একদিকে দুর্নীতির টাকা, আরেকদিকে অর্থনৈতিক ব্যবস্থাপনায় দুর্বলতার জন্য, অবিমিশ্রকারিতার জন্য অনেক নগদ টাকা মানুষ, এটা দুর্নীতির টাকা হোক,
টাকা ধরে রাখি, ডলার কিনে রাখি, বিদেশি মুদ্রা কিনে রাখি, সামগ্রিকভাবে একটা হোল্ডিং দ্য ক্যাশ ইন হ্যান্ড, এটা আমাদের অর্থনীতিতে অনেক আগে পড়িয়েছিল। ডক্টর হেলাল নিঃসন্দেহে জানবেন, মানে ক্যাশ ধরে রাখার প্রবণতা, রিবিল প্রেফারেন্স থিওরি। তো সেখানে আমি থিওরির কথা আর বলতে চাই না। তো সামগ্রিকভাবে জবাবদিহিতার অভাব, অর্থনৈতিক ব্যবস্থাপনায় দুর্বলতা, স্বচ্ছতার অভাব, এমনকি কর্তা ব্যক্তিদের মানে টাকার লোভ সামলাতে না পারা, কিংবা কিছু কিছু দুর্বিনীত ব্যবসায়ী, দুষ্ট ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে যাওয়া। আমরা ইদানিংকালে শুনছি কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি কিভাবে 1, 2 জন 3 জন রাজনৈতিকভাবে সরকারের সাথে সংশ্লিষ্ট বিরাট ব্যবসায়ীদের সাথে যোগ সাজসে তারা নিজেদের জন্য টাকা বানিয়েছেন, নিজেরা আবার সঙ্গী সাথীদের নিয়ে টাকা পাচার করেছেন। তেমনটি ওই সমস্ত দুষ্ট ব্যবসায়ীদেরকেও টাকা পাচার করার ক্ষেত্রে, রাজনীতিবিদদের টাকা পাচার ক্ষেত্রে সহায়তা করেছে। জি মামুন ভাই, আমরা এই পাচারের প্রসঙ্গে আসবো আবার আপনার কাছে। দর্শক দেখছেন এখন প্রকাশ। মাহমুদ হোসেন এফসি, এবার আপনার কাছে আসতে চাই। তথ্যের ঘাটতি, তথ্যের অপর্যাপ্ততা একটি চাপ তৈরি করবে আসলে এই অর্থগুলো খুঁজে বের করার ক্ষেত্রে। ডক্টর হেলাল শুরুতে সেটি বলছিলেন। আর যে বিষয়টি যেই টাকাগুলো ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে গিয়েছে, মূলধারার অর্থনীতির বাইরে চলে গিয়েছে, সেই টাকাগুলোকে আবার পুনরায় অর্থনীতিতে ফিরে আনার উপায়টি কি, প্রক্রিয়াটি কি হবে? বা নাকি পরিস্থিতি স্বাভাবিক হলে এমনিতেই মানুষ স্বস্তি বোধ করবে, তখন আবার টাকা ব্যাংকে জমা দিবে, আর যেসব অর্থ বৈধভাবে উপার্জিত হয়নি, ঘুষ দুর্নীতির অর্থ, সেগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে হবে? উপায়টি কি মূলধারা ফিরিয়ে আনার? ধন্যবাদ জি আপনাকে। আমি প্রথমেই কৃতজ্ঞতা বলে স্মরণ করি যাদের জন্য আজকে এখানে বসে আমরা ভয় ছাড়া সত্য কথা বলতে পারছি, যাদের রক্ত স্নাত ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আমরা পেলাম। দেখুন, যেটা মামুন ভাই যেটা বলছিলেন বা ডক্টর হেলাল স্যার যেটা বলছিলেন, এখানে একটা আনহোলি নেক্সাস ছিল, যেমনটা মামুন ভাই খুব ভালোভাবে বলছিল। এখানে পলিটিশিয়ানদের ইনভলভমেন্ট ছিল, এখানে অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন পর্যায়ে যারা ছিল তাদের একটা কোলাবরেশন ছিল। দেখুন, যখন জনগণের সরকার থাকে না তখন কিন্তু এভাবে একটা আনহোলি নেক্সাস তৈরি করে ওই রকম অবস্থা হয় যে এলোমেলো করে দিয়ে লুটে পুটে খায়, এরকম একটা ব্যবস্থা ছিল এবং এরকম একটা স্থাপনা গড়ে উঠছিল। এখন যখন প্রশ্নটা চলে আসে যে এটাকে মূল ধারার অর্থনীতিতে ফিরিয়ে কিভাবে আনা যাবে, এখানে একটা বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে যে দেখুন, করোনার সময় থেকে শুরু হয়েছে নিয়ম নীতি বিসর্জন দিয়ে অর্থনীতির দীর্ঘমেয়াদে প্রবলেম হবে, তারপরেও কিন্তু মানি সার্কুলেশন বাড়িয়েছে। এবং গভর্নমেন্ট যেটা বারবার বলছিল যে গণতন্ত্রের পরিবর্তে তারা উন্নয়ন দিবে, এরকম একটা অসম এবং আনসাস্টেনেবল একটা উন্নয়নকে সাপোর্ট করতে গিয়ে যথেষ্ট পরিমাণ কিন্তু মানি সার্কুলেশন হয়েছে। এই যে কদিন আগেও পেপারে এসেছে 41,000 কোটি টাকা সার্কুলেশন করে বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তারা নিয়ম নীতি ছাড়া 41,000 কোটি টাকা প্রিন্ট করে দিয়েছে গভর্নমেন্টকে লোন হিসেবে, এবং এটা বিভিন্নভাবে বিভিন্ন জনার কাছে চলে গেছে। নাও আমার কাছে মনে হয় এটা একটা সুযোগও নিয়ে আসছে। কিভাবে সুযোগ নিয়ে আসছে যে দেখেন, আমাদের যে এখন অসহনীয় মুদ্রাস্ফীতি যেটা আছে, এখান থেকেও যদি আমরা পরিত্রাণ পেতে চাই বা আমাদের যে একটা দুর্নীতির যে অর্থ আছে সেখান থেকেও যদি পরিত্রাণ করতে চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে একটা টাইম দিয়ে বলা যে ঠিক আছে, আগামী 5 দিনের মধ্যে সবাইকে বাসায় যত টাকা আছে ওই টাকা জমা দিতে হবে, এবং পরবর্তীতে একটা এক্সপ্লেনেশন দিয়ে এটার সোর্স ডিক্লেয়ার করে যে কোথা থেকে পেয়েছে, তারপরে এই টাকাটা ফেরত নিবে। এরকম যদি হয় এবং যারা দিবে না তাদের ওই টাকাটা, ওই নোটটা আপনার ধরেন 1000 টাকার নোট, এটাকে ইন্ডিয়ায় যেটা করেছে এটাকে কিন্তু আমাদের ডিমনিটাইজেশন করতে হবে। এটা করলে যে সুবিধাটা হবে যে যারা এভাবে করে বিছানার তলে বা সিন্ধুকে টাকা জমা রেখেছে, এই মানিটা সেটা অবৈধভাবেই আর্ন করুক অথবা নিয়ম নীতি ছাড়া সার্কুলেটেড মানি আর্ন করুক, সে কিন্তু
ততক্ষণ পর্যন্ত জমা দিবে না যতক্ষণ না পর্যন্ত এটার সোর্স সে এক্সপ্লেন করতে পারবে। এটা করলে যে সুবিধাটা হবে, এই মানি সার্কুলেশন যেটা হয়েছে এটাও যেমন কন্ট্রোল হয়ে যাবে, আবার মুদ্রাস্ফীতিও কিন্তু অনেকটা কমে যাবে, মূল্যস্ফীতি। এবং আরও সুবিধার যে বিষয়টা এখানে হবে যে মানুষের যে দুর্নীতি করার প্রবণতা সেটা কিন্তু কমে যাবে, কারণ সে টাকা দুর্নীতিতে নিয়ে পরবর্তীতে কিন্তু ইউজ করতে পারবে না। বাট এখানে খুব ভালোভাবে মনে রাখা উচিত যে ইন্ডিয়ায় ডিমনিটাইজেশন যে কারণে ফেইলিউর হয়েছে, কারণ ওখানে যে জিনিসটা করেছিল যে সবাই যাদের কাছে এভাবে দুর্নীতির টাকা ছিল বা ব্যাংকিং চ্যানেলের বাইরে ছিল তারা কিন্তু তখন গোল্ড কিনেছে। তো আমাদের এখানে ওই গোল্ড কেনাটা কিন্তু বন্ধ করে দিতে হবে, বা অন্য আরও যেসব সম্ভাবনাময় উপায়ে এটা আবার ব্যাংকিং চ্যানেলে ঢুকতে পারে ওটা কিন্তু বন্ধ করে দিতে হবে। কারণ ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, একই রকম কালচার, ওখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি। তো এরকম আমাদের তো নতুন বাংলাদেশ একটা অভ্যুত্থানের পর নতুন আসলো, এখানে এরকম কিছু যদি আপনার ফান্ডামেন্টাল স্টেপ এবং কঠিন স্টেপ না নেওয়া যায়, এখানে কিন্তু অর্থনীতিকে এমনভাবে আপনার মনে করেন রিপিং করা হয়েছে, এত অবস্থাপনা করা হয়েছে, এটাকে কিন্তু লাইনে আনা যাবে না। যেই ফর্মুলার কথা বললে নোট বাতিলের প্রসঙ্গ, সে বিষয়ে নিয়ে বিস্তর আলাপ রয়েছে। বিরতি নিয়ে ফিরে এসে তারপর এই আলাপে যাবো। দর্শক, একটা বিরতির পর ফিরছি আবারও। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা আলাপ করছি ব্যাংকের আপদ বিপদ নিয়ে। ডক্টর হেলাল, আলাপের এই পর্যায়ে আপনার কাছে আসতে চাই। আমরা 1000 টাকার নোট বা বড় নোট বাতিলের যে একটি ফর্মুলা, সেটি নিয়ে কথা বলছিলাম, যে দুর্নীতির অর্থ ধরার জন্য, যে এতে করে নাকি দুর্নীতির অর্থ নিঃশেষ হয়ে যায়। অনেক ক্ষেত্রে অনেক এরকম ফর্মুলার কথা বলে থাকেন, আদতে সেটিই কিনা? নতুন যে গভর্নর হয়েছেন আহসান এস মনসুর, ডক্টর আহসান এস মনসুর, তিনি যে কথাগুলো বলেছেন যে ভারতের যে এক্সপিরিয়েন্স ছিল সেটি খুব বেশি আউটকাম ভালো হয়নি। 98% অর্থই ফেরত চলে আসে, কারণ যখন বস্তায় করে নিয়ে গেছে টাকা, সেই টাকা আবার বিভিন্নভাবে ভাগ করে ভাইয়ের নামে, বোনের নামে, কাজের লোকের নামে সেই টাকা আবার জমা করে ফেলে ব্যাংকে। এখন গভর্নর যেটি বলছেন যে এই ফর্মুলাটি একদম উড়িয়ে দিচ্ছি না, কিন্তু বিবেচনায় থাকলো, তবে খুব বেশি আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি নেই, বিভিন্ন লোকের মাধ্যমে যদি জমা হয়ে যায়। এখন এটিকে বেস্ট অপশন বলতে নারাজ গভর্নর। ডক্টর হেলাল, আপনার কাছে কি মনে হয়? এখানে দেখেন যে আমরা যে কথাগুলো বলছি, এখানে একটা বিষয় হলো যে প্রশ্নটা আপনি মামুন ভাইকে করেছিলেন যে কিভাবে, রাইট, এটা কীভাবে স্টপ করা যায়, কীভাবে ফিরিয়ে আনা যায় সিস্টেমে। তো সিস্টেম থেকে বের হয়ে গিয়েছে, আপনি ফিরিয়ে আনবেন। প্রথম কথা হলো আপনি সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে কেন, বের হওয়াটা বন্ধ করেন। আচ্ছা, বন্ধ করতে পারলেন না, কোথাও পৃথিবীতে আপনার জিরো যে আপনার টলারেন্স আপনার দুর্নীতিতে পারে না, একটু খানিকটা থাকতেই পারে। একটা টলারেবল লেভেলে আপনি দুর্নীতিটাকে নিয়ে আসবেন, যেখানে আপনার দেখা যাচ্ছে যে হ্যাঁ হলেও একটা মিনিমাল লেভেলে। তা আপনার বের হয়ে যাওয়াটা যে তৈরি হচ্ছে অবৈধ মানি, সেটাকে আপনি আগে স্টপ করেন। এরপরে পাশাপাশি আপনি করতে পারেন যে ঠিক আছে, কীভাবে যেটা আপনার অলরেডি বাইরে চলে গিয়েছে সেটা আমি কীভাবে ভিতরে নিয়ে আসবো। এখন বাংলাদেশে যেখানে আপনি যা করতে চাচ্ছেন, সেখানে কী হচ্ছে, প্রত্যেকে ফাঁকি দিচ্ছে, শুনছে না। আমি একটা এক্সাম্পল দিই। আপনি ওয়েস্টে যাবেন, আমেরিকাতে যাবেন বা অন্য দেশে যাবেন, যে আইনগুলো করে সেখানে সেই আইনগুলো তারা বাস্তবায়ন করতে পারে, আমার লোকজনকে মানতে হয়। তো সেখানেও আমরা দেখেছি কি, সেখানে আপনারা দেখেছি যখন আপনার এই সুদের হার বাড়িয়ে কী করতে হবে, ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে। কেন? সুদের হার যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে আপনার মানুষের ডিমান্ড কমে গেলে নেমে আসবে। আর বাংলাদেশে কী করলাম আমরা বললাম যে ঠিক আছে, আমরা দাম বেঁধে দিই। দাম বেঁধে দিয়ে মানে কত টাকায় কিনছে, কত টাকায় বিক্রি করবে। আরে ভাই, যেখানে কোনোভাবে আমি নিয়ম মানাইতে পারছি না, নিয়ম করলে তারা মানে না, আমি এনফোর্স করতে পারছি না, সেখানে আমি নিয়ম করে আমি প্রাইস কন্ট্রোল করে ফেলবো। আর যেখানে নিয়ম মানে ওয়েস্টে বা অন্য দেশে, তারা জানে যে এভাবে নিয়ম দিয়ে করা যায় না। তো এখন ঘটনা হচ্ছে, আপনি যদি সবাইকে বলেন যে তোমার মানি দেখাও, সবাই দেখাবে আপনাকে কতভাবে। এবং যেটা গভর্নর সাহেব বললেন, হ্যাঁ, যে ঠিক আছে আমার আছে দেখা যাচ্ছে কি 10টা নোট আছে, আমি একটা পারি, তাহলে আমি আর বাকি 9 জনটা দেখা যাচ্ছে কি একটু দিয়ে তাদেরকে দিয়ে করা, সবাই গিয়ে টাকা হালাল করে ফেললাম। ঠিক আছে। তো এখন একটু আগে প্রথমেই যেটা মামুন ভাই একটা হিন্ট দিয়েছিলেন যে বেনজির সাহেবের এত টাকা যে হলো, কেন হলো সেটা। বেনজির সাহেব একজন পুলিশের আপনার আইজি হওয়ার পরে যদি তার 6টা-7টা পাসপোর্ট থাকে এবং প্রাইভেট সার্ভিস হোল্ডার বলে, এটা কি আপনার বাংলাদেশের এজেন্সি জানে না? অবশ্যই জানে। তাহলে গভর্নমেন্ট যখন মনে করে যে আমি মাসেল রয়েতে ক্ষমতায় থাকবো, তাহলে আমাকে পুলিশ বাহিনীকে ইউজ করতে হবে,
তা পুলিশ বাহিনীর কথা হলো ভাই যারা কিনা শীর্ষ পর্যায়ে আছে যে ঠিক আছে আপনি আমাকে ইউজ করছেন, আমিও আপনাকে ইউজ করি খানিকটা, তাহলে আমার খানিকটা দেখেছি কি আপনার প্রয়োজনে আমি ফোর্সকে ইউজ করছি, খানিকটা আমার প্রয়োজনে আমি ইউজ করছি। তাহলে ওই জায়গায় ওই যে আমি যে কথাটা বললাম যে আপনি যে সিস্টেম থেকে যারা নিয়ে যাচ্ছে, যাদের হাতে আপনি পাওয়ার দিয়েছেন, অ্যাবিউজ করে বের করে নিয়ে যাচ্ছে, সেই অ্যাবিউজিভ জিনিসটাকে আপনার স্টপ করতে পারতে হবে। আমরা যেটা বলছি কাঠামোর মধ্যে, যে কাঠামোর মধ্যে আমাদের রাজনৈতিক সদিচ্ছা বা ট্রান্সপারেন্সি, গভর্নেন্স, ওই জায়গাটাই গিয়ে যদি আমরা এনফোর্স করতে পারি, আর যদি এটা তৈরি বন্ধ হয়ে যায়, তাহলে পরে আমরা দেখবো যে যেটা আছে সেটাকে কীভাবে আস্তে আস্তে সিস্টেমে নিয়ে আসা যায়। মামুন রশিদ, আপনার কাছ থেকে যেটা জানতে চাই, মামুন রশিদের কাছে যাবো, দেখছেন এখন প্রকাশ। মামুন ভাই, আমরা ওই ফর্মুলা নিয়ে আলাপ করছিলাম, নিশ্চয়ই শুনছিলেন আলাপ আপনিও, যে নোট বাতিলের ফর্মুলা কি আসলে দুর্নীতির অর্থ কি মেইন মূলধারার অর্থনীতিতে নিয়ে আসতে পারে কিনা? এটা কিন্তু ডক্টর আহসান মনসুর মাননীয় গভর্নর মহোদয় যেটি বলেছেন, এটি বোধহয় কোথাও ওনার আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথাও গ্যাপ রয়ে গেছে, কিংবা উনি বিষয়টি ডিপে ঢুকেননি। আমি ডিমনিটাইজেশন ইন ইন্ডিয়ার উপরে লিখেছিলাম ঢাকা ট্রিবিউনে। আমার জানা মতে ডিমনিটাইজেশন কিন্তু কি কারণে করা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছিল বড় বড় টাকার নোটগুলো একদিকে সন্ত্রাসী অর্থায়ন, তারা বলছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে জম্মু কাশ্মীরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী অর্থায়নের কাজে বড় বড় নোটে লেনদেন হচ্ছে, এক। দুই হচ্ছে, আপনি জানেন যখনই এখন বাজারে একটি গুজব শুরু হয়েছিল যে 1000 টাকার নোট ডিমনিটাইজ হয়ে যেতে পারে কিংবা তুলে নেওয়া হতে পারে বাজার থেকে, সাথে সাথে কিন্তু ক্যাশ ডলারের যে মার্কেট, যেটাকে বলে হাওয়ালা মার্কেট, ওখানে কিন্তু ডলারের দাম কমে গিয়েছিল একটুখানি। কারণ হচ্ছে আপনি জানেন কিনা হুন্ডি বাজারটা, সেখানে আপনি কানাডাতে কানাডিয়ান ডলার একজন পাঠানোর জন্য দেয়, এইখানে টাকায় তার দায়টা নিষ্পন্ন করতে হয়, পেমেন্টটা। সেটা কিন্তু বেশিরভাগ জায়গায় ক্যাশে ট্রানজ্যাকশন হয়, কিংবা ক্যাশ টাকা নিয়ে যাতে অ্যাভয়েড করতে পারি, যেটা ডক্টর হেলাল বলেছেন যে আমরা যাতে ব্যাংকিং চ্যানেলগুলোকে অ্যাভয়েড করতে পারি, ক্যাশ টাকা জমা দেয়, যাতে বোঝা যায় যে কে চেকটা জমা দিল, কে টাকাটা জমা দিল, পিয়ন দিয়ে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিলাম টাকাটা। সো দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই টাকাটা, হুন্ডির টাকাটা বড় বড় নোটে জমা হয়, কারণ এটা সহজ। 1000 টাকার নোট ব্যবহার করলে অনেক সহজ দায় নিষ্পন্ন করা, বিদেশি মুদ্রা বিদেশে পাওয়ার বিপরীতে। তৃতীয় হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখেছিল তাদের প্রচুর এই বড় নোটগুলো দুবাইতে, মধ্যপ্রাচ্যে, তারপরে ওমানে, বাহরাইনে, কুয়েতে, কাতারে, এমনকি সৌদি আরবে, এগুলা বার্টার ট্রেডে ব্যবহৃত হচ্ছে, ক্যাশ ট্রেডে ব্যবহৃত হচ্ছে, যেগুলো নাকি, যেটা ডক্টর হেলাল বলেছেন, মিস ইনভয়েসিং এর কাজে। সো সেইখানেও হুন্ডির টাকা, এই ধরনের বড় বড় ডিনোমিনেশনের টাকা ব্যবহৃত হয়। সুতরাং এটি ঠিক নয় যে ভারতে ডিমনিটাইজেশন কাজ করেনি, তারা অনেকটুকু টাকা ব্যাংকের কফারে আনতে তারা সক্ষম হয়েছে, সার্থক হয়েছিল, সফল হয়েছিল। যার ফলে এই যে ক্যাশ ট্রানজ্যাকশন, বড় বড় অর্থের ক্যাশ ট্রানজ্যাকশন, দুর্নীতির টাকা আদান প্রদান, হুন্ডির টাকা আদান প্রদান, এমনকি সন্ত্রাসী অর্থায়নের টাকার আদান প্রদান, সেটা কিন্তু অনেক অর্থে কমে গিয়েছিল। আমরা এই জন্যে মনে করছিলাম বোধহয় ডিমনিটাইজেশনের বিষয়টি ভাবার সময় এসেছে। মাননীয় গভর্নর মহোদয় যথার্থই বলেছেন, উনি জাস্ট টেক ওভার করেছেন, উনি বিষয়টাকে ডিপ ডাইভ দেখতে হবে, ভিতরে দিয়ে দেখতে হবে, গভীরে দেখতে হবে। বাট এইটাকে, এই সমস্ত সম্ভাবনাকে অপরাপর দুর্নীতিগ্রস্ত কিংবা নন ট্রান্সপারেন্ট ট্রানজ্যাকশান, তারপরে হচ্ছে সরকারের অফিসগুলোকে ব্যবহার করে ট্রানজ্যাকশান, কিংবা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য প্রচুর টাকা নিজের বাসায় ধরে রাখলাম, ক্যাশ ট্রানজ্যাকশন করলাম। আমরা কেন ডিজিটাল ট্রানজ্যাকশন করতে চাই? কারণ সেইটা ট্রেস থেকে যায়, ট্রেল থেকে যায়। কিন্তু যখন নাকি বড় বড় নোটে আদান প্রদান হয়, সেটা ট্রেস করা যায় না। এই কারণে আমরা বলি মাঝে মাঝে এই সমস্ত দেশগুলোতে
প্রায় একটা ডিমনিটাইজেশনের অস্ত্র ব্যবহার করা হয়ে থাকে। এবং বেশিরভাগ দেশে যেখানে প্রচুর পাচার হয়, প্রচুর পাচারের অর্থ, পণ্য পাচারের অর্থ বড় বড় নোটে নিষ্পন্ন করতে হয়, সেই ক্ষেত্রে ডিমনিটাইজেশন শুড বি এ রেগুলার প্র্যাকটিস অলসো। ইয়েস মামুন ভাই, ফিরবো আপনার কাছে। আমাদের একটি বিরতির সময় আছে, বিরতির পর ফিরে এসে মাহমুদ হোসেন এফসি আপনার কাছে আসবো। দর্শক, একটি বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশন। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে ব্যাংকের আপদ বিপদ নিয়ে আলাপ করছি। মাহমুদ হোসেন এফসি আপনার কাছে ফিরতে চাই। আমরা আলাপ করছিলাম ডিমনিটাইজেশন নিয়ে, এখন একটু কালো টাকা সাদার প্রসঙ্গে আসতে চাই। দুর্নীতির অর্থ, যেটি বলা হয়ে থাকে যে বৈধ অর্থ কিন্তু ট্যাক্স দেওয়া হয়নি, সেটিকে মূল চ্যানেলে আনার জন্য এই সুযোগটি দেওয়া হয় বাজেটে। এবার বাজেটে সেই সুযোগটি রয়েছে, যদিও এটি নিয়ে এখন বিস্তর আলাপ হচ্ছে, এই সুযোগটি থাকা উচিত কি উচিত না। এই সময়ে এসে আমরা কি দেখব, যে কালো টাকা কি সাদা হবে? এই সময়টাতে বাড়বে পরিমাণ? কারণ বিগত এক্সপিরিয়েন্স তো আমরা দেখেছি খুব বেশি সুযোগ থাকার পরও খুব বেশি আমরা পাইনি মূল চ্যানেলের টাকা। দেখুন, প্রথমে আমাদের স্বীকার করতে হবে একটা রাষ্ট্রযন্ত্র এরকম একটা অনৈতিক ব্যবস্থা রাখতে পারে না। এটি তো বছর বছর আমরা দেখেছি গ্যাপ দিয়ে দিয়ে বিভিন্ন বাজেটে দেওয়া হয়েছে। এখানে দুটো ওয়ে, একটা হচ্ছে অপরিদর্শিত অর্থ প্রদর্শন করা, যেটা আমরা বলি যে আনট্যাক্সড মানিটাকে ট্যাক্স করা, তাই না? তাহলে আমি এবছর কোনোভাবে ট্যাক্স না দিয়ে বেঁচে গেলাম, যে ট্যাক্সের রেট 27% বা 30%, আগামী বছর সেইটা আমি মাত্র 10% দিয়ে মেইন স্ট্রিমে নিয়ে আসলাম বা 15%। এরকম একটা অনৈতিক ব্যবস্থা থাকলে আমরা কিন্তু এই যে ট্যাক্সে প্রদর্শন করা হবে না, এটাকেই কিন্তু পরোক্ষভাবে আরও মোটিভেট করি। এটা নাম্বার 1। নাম্বার 2, এখানে যে জিনিসটা হচ্ছে, এই সুযোগের মধ্য দিয়ে যেটা দুর্নীতির অর্থ, সেটাও কিন্তু আপনার মেইন চ্যানেলে আনার একটা ব্যবস্থা থাকে। দেখুন, কেন করবে ওই 10%ই বা কেন দিবে? কারণ একটু আগে আমরা আলাপ করছিলাম যে আপনি একটা জায়গা কিনলেন ফর এক্সাম্পল 1 কোটি টাকা দিয়ে, বাট আপনাকে ওখানে মৌজা ভ্যালু যেটা দেয়া আছে ওই অনুসারে উনি 30 লাখ টাকা শো করলো, তাহলে সে 1 কোটি টাকার অ্যাসেট পাইলো, 1 কোটি টাকা পে করলো, বাট 30 লাখ টাকা ডকুমেন্টে দেখালো। তাহলে তার তো আরও আদার ওয়ে আছে যেখানে সে টাকাটা হাইড করতে পারে, ওই যে বাকি 70 লাখ টাকা, এবং সেখানে তার 10%ও দিতে হচ্ছে না। তাহলে সে কেন করবে? কাজেই আপনি যদি অন্য অন্য বিকল্প ব্যবস্থাটা বন্ধ করতে না পারেন, তাহলে ইভেন এই 10% বা 15% দিয়েও কিন্তু আপনার কালো টাকা সাদা হবে না। এটা একটা ব্যাপার। দেন দ্বিতীয় আরেকটা ব্যাপার, যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমাদের যে ইনকাম ট্যাক্স আইন যেটা বা এর সাথে রিলেটেড যে আইনগুলা, এগুলা এতটা পরিমাণ আপনার মনে করেন লিওয়ে দেয় বা মানুষকে ট্যাক্স পে না করা অথবা আদারওয়াইজ দুর্নীতির টাকা অপ্রদর্শিত রাখার ব্যবস্থা করে দেয়, যে সে ইচ্ছে করলেই পার পায়। এবং এটা করারও কারণ হচ্ছে, কারণ আমাদের যে সংসদ এই আইন করত, ওখানে দেখবেন মোর দেন 70% ছিল ব্যবসায়ী। তো যখন আইন প্রণেতারা আইনের সুবিধাভোগী হয়, তখন তো তারা তাদের প্রয়োজনে তাদের বেনিফিটে আইন তৈরি করে। এটাই কিন্তু তারা করেছে। শুনি ডক্টর হেলালের বক্তব্য। স্যার, মানে ব্যবসাকে বাণিজ্যকে রাজনীতিকরণের বাইরে রাখাটা যৌক্তিক বলে মনে করেন কিনা, যখন যে বিষয়টি আসলো সামনে? না, সেটা তো অবশ্যই, মানে একটা হলো আমরা তো বারবার ব্যবসা বাণিজ্যকে অর্থনীতিকে রাজনীতিকরণ হতে দেখেছি। একটা হলো যে আমরা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, যেটা এখন যদি এমন যদি হয়, আমার 60% আমার ল মেকার যারা তারা ব্যবসা থেকে এসছে, তারা কিছু রোল তো বায়াস টুয়ার্ড তাদের পলিসিতে হতেই পারে। কিন্তু সেটা যদি একটা সংসদ যদি এমন হয়, ডিবেট হয়, এবং সেখানে যদি আপনার বিভিন্ন ধরনের আপনার দেখা যাচ্ছে কি যে মানে প্রোজ অ্যান্ড কনস নিয়ে ডিসকাশন হয়, সেখান থেকে একটা পলিসি আসে এবং সেখানে বাস্তবায়ন করে। বাংলাদেশে ইভেন যে পলিসিগুলো আপনি দেখা যাচ্ছে তারা মনে করছে যে বায়াস ওদের তাদের পক্ষে নিচ্ছে, সেটাও আপনি দেখবেন বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু ওখানে যাচ্ছে না। আরেকটা কথা, আপনি একটু আগে যেটা বললেন যে কালো টাকা সাদা করা, আমি একটা সিস্টেম আপনি খেয়াল করে দেখেন, আমি রিয়েল এস্টেটে আছি, আমি বলছি আচ্ছা আমাদের এখানে একটু কালো টাকা সাদা করার সুযোগ দেন। পুঁজিবাজার আছে, আমি পুঁজিবাজারে আছি, আমি আচ্ছা আমার এখানে একটু কালো টাকা সাদা করার সুযোগ দেন। তাহলে আমি কি চাচ্ছি? আমি পুঁজিবাজারে আছি, 17-18 কোটি যে সঞ্চয়কারী,
তাদের যে সঞ্চয় আছে সেখান থেকে আসছে না মানি, এখানে সেখান থেকে যেহেতু মানি আসছে না, যেহেতু সেখানে আপনার লোকজন এখানে ইনভেস্ট করতে যাচ্ছে না, কনফিডেন্স নাই, আমি সেটাকে অ্যাড্রেস না করে আমি কি বলছি, যদি কোনো কারণে কালো টাকাটা আসে, কালো টাকা কেন আসবে, তাহলে এখানে কোনোভাবে একটুখানি ঢুকাইলে কিছুদিন রাখলে সাদা হয়ে যাবে, রাইট? সেজন্য একজন আসছে, সেক্ষেত্রে এখানে এই সেক্টর ব্যবসা করতে আসছে না, তাই না? তাহলে আমি বলছি যে আমার চিন্তার মধ্যে, ঠিক আছে, আমি কি করছি যে আমার বেনিফিটের জন্য আমি আনএথিক্যাল জিনিসটা একদম ফলাও করে আমি এটার জন্য আমি কি করছি, ফাইট করছি, আমাকে সুযোগ দেওয়া হোক। এবং আপনি দেখেন যেখানে যেখানে এই সুযোগ দেওয়া হয়েছে সেখানে কি আপনার তাদের সেই সেক্টরকে কি কারেক্ট করতে পেরেছে, সেটাকে কিন্তু আপনার উপরে দিয়ে মানে তারা নিয়ে যেতে পেরেছে, পারে নাই। তাহলে আমাদের এই যে আপনি যেটা বললেন যে কোনো কারণে যদি এমন হয় যে আমি 1 কোটি টাকায় একটা জমি সেল করেছি বলে এখন আমি গেন ট্যাক্স দিতে চাই, আমি তো গেন করেছি, আমি আগে কিনছিলাম 10 লাখ টাকা দিয়ে, 90 লাখ টাকা আমার গেন। এখন যার কাছে আমি সেল করেছি উনি বলছেন না ভাই আমার তো অনেক রেজিস্ট্রেশন কস্ট অনেক হাই, আমি এই মজা অনুযায়ী 30 লাখ টাকা আছে, 30 লাখ টাকা বেশি আমি করবো না। তো 30 লাখ টাকা যদি হয়, আমি যদি ফোর্সড হয়ে যায় 30 লাখে আমি শো করতে, তাহলে আমি গেন ট্যাক্স দিচ্ছি না বলে আলটিমেটলি 70 লাখ দেখাতে পারছি না, আমারটা অবৈধ হয়ে যাচ্ছে। সেখানে যদি আমি বলি যে ঠিক আছে, যদি আমার আর্ন ইনকাম যদি কোনো কারণে সিস্টেমের কারণে যদি আপনার কালো হয়ে যায়, সেটা যদি কোনো প্রমাণ শো করা যায় এই কেসে, তাহলে আমি হয়তো সাদা করতে দিব, কিন্তু অন্য জায়গায় দিব না, একটা যুক্তি থাকতে পারে এটা। কিন্তু আমি এখন যেটা হচ্ছে কি, সেটা হলো যে আমি গোশত নিয়েছি, আমি স্মাগলিং করেছি, সেই অর্থ যদিও বলা হয় যে আর্ন ইনকাম, কিন্তু কখনো আমি জানি যে সাবমিট করার সময় এটা দেখা হয় না। আচ্ছা, একটু মামুন ভাইয়ের বক্তব্যটা শুনি। মামুন ভাই, কালো টাকা সাদা করার সুযোগ এই সময় যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে দুর্নীতির যে অর্থ সেটি মূল চ্যানেলে আসবে কিনা, সেটি এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। আপনার মতামতটি জানতে চাই। সেই সঙ্গে যে পার্সেন্টেজটি 15%-এ সাদা করার সুযোগ, সেটিও কি বাড়ানোর দরকার আছে বলে মনে করেন কিনা? প্রথম কথা হচ্ছে যে কালো টাকা কিভাবে তৈরি হয়, ওখানে আপনি হাত না দিয়ে কালো টাকাকে মেইন স্ট্রিমিং কীভাবে করবেন। পৃথিবীর বিভিন্ন দেশে টাকাকে, যেই টাকাগুলো বাসায় হোক লুকিয়ে থাকা হোক, তাকে লাইমলাইটে আনার জন্য মেইন স্ট্রিমিং বলা হয় ইকোনমিক্সের ভাষায়। এরকম মাঝে মাঝে এই ধরনের উদ্যোগ নেওয়া হয় আমাদের মতো দেশগুলা, অপর দেশগুলোতে। কিন্তু আমাদের কিন্তু দেখা যাচ্ছে একটা হচ্ছে বছরের পর বছর চলাতে এগুলা, যেটা মিস্টার মাহমুদ বলছিলেন, তার ফলে আমার এক্সপেকটেশনটা হয়ে যায় কি সরকার কিছুই করবে না, পরের বার দিয়ে দেবো, পরের বার দেখি যে আরও শাস্তি হচ্ছে না কিংবা বন্ধ হচ্ছে না, পরের বার দিব, যে ফাঁকি দিয়া মারলাম বগা, এই ধরনের একটা কথা আছে কলোকাল ডায়ালেক্টে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সটা কি, আমরা কালো টাকা সাদা করার প্রক্রিয়া অব্যাহত রেখে আমাদের ন্যাশনাল এক্সচেকার কিংবা আমাদের পাবলিক কফার কি উপকৃত হয়েছে? খুব নগণ্য টাকা এসছে। কিন্তু যেহেতু আমরা জানি এটার কোনো বিচার হবে না, এটা কন্টিনিউ করবে, মানুষের এটা এক্সপেকটেশন দাঁড়িয়েছে। এখন এই কারণে মানুষ, ওই যে ডক্টর হেলাল বললেন, বেশিরভাগ ল মেকার যদি ব্যবসায়ী হয়, তার আগে পরের বার এনবিআর চেয়ারম্যানকে চাপে রাখে কিংবা অন্যান্য শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের উপরে প্রভাব খাটিয়ে এই ধরনের ইনএফিসিয়েন্ট কিংবা এই ধরনের প্যারালাল আনএক্সেপ্টেবল প্রসেসকে তারা কন্টিনিউ করতে চান, যে আরেকবার সুযোগ দেন। তারপরে দেখে তারা অর্থমন্ত্রী মহোদয় সুযোগ দেয়, পরের বারও ট্যাক্স দেয় না, উইথ এন হোপ অ্যান্ড এক্সপেকটেশন যে পরের বার এটা কন্টিনিউ করবে। এতে করে তো আমরা তো কোনোদিন সম্মানিত অর্থনীতি হতে পারবো না। আমাদের ট্যাক্স জিডিপি অনুপাত দেখেন, বিশ্বের মধ্যে সবচেয়ে কম দেশগুলোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ, যেখানে মানে রাজস্ব আয় জিডিপির অনুপাত এত লো। আমাদের 80-90 লক্ষ টিনদারি রয়েছেন, তারপরে 30 লক্ষ টিনদারি রিটার্ন সাবমিট করেন, তার মধ্যে আবার অর্ধেকের একটু বেশি মাত্র ট্যাক্স প্রদান করেন। তাহলে আমরা বড় বড় প্রকল্প কিভাবে বাস্তবায়ন করব? আমরা হাসপাতাল, স্কুল, এই সমস্ত জনকল্যাণমূলক খাতে কোত্থেকে টাকা ব্যয় করব? বিদেশ থেকে টাকা পাচ্ছি না, ট্যাক্সের টাকা পাই না, হুন্ডি হয়ে টাকা চলে যাচ্ছে, দুর্নীতির টাকা বাড়িতে রেখে দিচ্ছি। এইটা তো সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের একটা সম্মানিত জাতি হওয়া, আমাদের অভ্যন্তরীণ সঞ্চয় সংবর্ধনকে কিংবা পুঁজির সংবর্ধনকে বাড়ানো, এগুলো না করতে পারলে আমরা তো জনহিতকর প্রকল্প নিতে পারবো না,
বাস্তবায়নও করতে পারবো না। তবে এখানে আমি জি মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ডক্টর হেলাল, নিশ্চয়ই শুনবো, একটি বিরতির যে সময় হয়েছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি। জি দর্শক, বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশ। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম। এখন প্রকাশে আলাপ করছি ব্যাংকের আপদ বিপদ প্রসঙ্গে। আমরা ফিরছি আলোচনা। ডক্টর হেলাল, আপনি যুক্ত করতে চেয়েছিলেন, সেই সঙ্গে একটি প্রশ্ন যদি একটু জুড়ে দিই, যে গভর্নর যখন কথা বললেন অর্থ পাচারের প্রসঙ্গে, তিনি বলেছেন যে যারা অর্থ পাচার করেছেন, যারা টাকা নিয়ে গেছেন, তারা যেন টাকার বালিশে ঘুমাতে না পারেন, সেই অস্বস্তিটুকু তৈরি করার চেষ্টা তিনি করবেন। অভ্যন্তরীণ প্রসেসে এমন বা আন্তর্জাতিক যে সংস্থাগুলো, তাদের সঙ্গে কথাবার্তা বলে এমন একটি প্রক্রিয়া তৈরি করবেন, টাকা ফেরত আনবেন, এরকম কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। তবে যারা টাকা পাচার করেছেন তাদেরকে দৌড়ের উপরে রাখবেন, এরকম একটি কথা তিনি, টাকা আসুক বা না আসুক, টাকা ফেরতের সম্ভাবনা কতটুকু দেখেন সেটিও জানেন। এখন যে আপনার বাংলাদেশ ব্যাংকে যে দুজন ডেপুটি গভর্নর স্টেপ ডাউন করেছে, আর একজন বোধহয় আপনার ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি যে উইংটা, রাইট? তো উনি কেন করলেন? ওখানে তো আমরা দেখেছি যে প্রচুর টাকা পাওয়া গিয়েছে, রাইট? তো এখন আমি যেটা গভর্নর সাহেব বললেন, ঠিক আছে, সবাই দৌড়ের উপরে থাকুক, আমি সেটা আমি চাই, কিন্তু যাকে দৌড়ানোর জন্য আমি নিয়োজিত করব, তাকে যদি আমি কমপ্লাই না করাইতে পারি, যে পুলিশিংটা করবে সে যদি গিয়ে ওখানে কম্প্রোমাইজ করে, কলিউট করে, তাহলে আমি করাবো কীভাবে? আমি তো চাই যে যারা এরকম করেছে তারা দৌড়ের উপরে থাকা উচিত। আর আমি যেটা কমপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম, যেটা মামুন ভাই বলছিলেন যে ট্যাক্স জিডিপির ইস্যু অনেক স্মল। এক নম্বর কথা হলো যে আমি যখন দেখি যে সন্ধ্যাবেলা ভাপা পিঠা বিক্রি করে, চিতই পিঠা বিক্রি করে, আমি যখন জিজ্ঞেস করি যে কি টাকা দিতে হয়, বলে ডেইলি 100 টাকা দিই, 200 টাকা দিই লাইনম্যানকে। তো একজন মানুষ যে ভাপা পিঠা কিংবা আপনার এই যে চিতই পিঠা বিক্রি করে, তার যদি আপনার দিতে হয় ডেইলি 200 টাকা লাইনম্যানকে দিতে হয়, সেটা কি তার জন্য ট্যাক্স না? এটা তাহলে সেটা গভর্নমেন্ট পাচ্ছে না। হ্যাঁ, একটা আপনার দেখা যাচ্ছে কি যে একটু কিছু মাছ কিনে, যদি সবজি কিনে যদি আপনার দেখা যাচ্ছে রিটেল মার্কেটে যেতে চাই, রাস্তায় যে আপনার টাকাগুলো দিতে হয়, সেগুলি কি একটা ব্যবসার জন্য ট্যাক্স না? তাহলে আমি যদি করাপশন বন্ধ করতে পারি, তাহলে আমি যাই কালেক্ট করছি যদি সেটা গভর্নমেন্টের কাছে যায়, অনেক সিগনিফিক্যান্ট জাম্প হবে। তারপরে আপনি বলতে পারেন অনেক বেশি মানুষকে নেটের আন্ডারে আনতে হবে, মানে ট্যাক্স নেটের আনতে হবে, বুঝলাম এটা। তা আমার কথা হলো যে যেই ট্যাক্সটা আমি কালেক্ট করতেছি সেইটার যে অপব্যবহার হচ্ছে। আপনি একটা প্রজেক্ট দিয়েছেন, আপনি 3 বছরে আপনার এই কনস্ট্রাকশন ব্যয় হলে গিয়ে আপনার 10 কোটি টাকা বা 100 কোটি টাকা, 3 বছর পরে বলতেছে আরও 2 বছর সময় লাগবে, আরও 80 কোটি টাকা বেশি দেওয়া লাগবে, দিলেন। তারপরে আরও দেখা যাচ্ছে 2 বছর পরে বলতেছে যে আমার তো হচ্ছে না, আরও একটু সময় লাগবে, আর একটু কস্ট লাগবে। অর্থমন্ত্রী এই যে কামাল সাহেব, উনি বলছিলেন যে 2 বার না 3 বারের বেশি এটা এক্সটেনশন দেওয়া হবে না। হোয়াট ইজ দিস? আপনি একটা প্রজেক্ট একজনকে দিয়েছেন, এক্সট্রাঅর্ডিনারি কোনো কারণ না থাকলে তাকে টাইমলি এটা ফিনিশ করতে পারতে হবে। কারণ আপনি যখন বারবারই যখন আপনি উইথ কস্ট এক্সটেনশন দিচ্ছেন, তাহলে আমার ট্যাক্সের টাকাটা, যে টাকা দিয়ে হয়তো আমি 10টা প্রজেক্ট করতে পারতাম, আমি হয়তো দেখেছি 4টা 5টা করতে পারছি। এবং আপনি দেখেন এই যে প্রজেক্টগুলো আমরা করতেছি, একটা রাস্তা করছি, করার পরে 6 মাস পরে পানি আসছে, বৃষ্টির পানিতে ধুয়ে গেছে, আবার 1 বছর পরে করো, আবার 1 বছর পরে করো। কেন আমি কাঠামো চেঞ্জ করতে পারি না? আমি বলতে পারি না কেন যে ভাই যে এটার আপনার ঠিকাদার হবে, তাকে এই রাস্তা করার পরে 10 বছর তাকে এটাকে মেনটেন্যান্স করতে হবে, চুক্তির মধ্যে এটি থাকতে হবে। এটাকে আমরা বলি বানলিং, যে আমি শুধুমাত্র করে চলে গেলে হবে না, তুমি করবা এবং ফর 10 ইয়ার্স তোমাকে মেনটেন করতে হবে, তাহলে তাকে প্রপারলি করতে হবে এটা। কিন্তু পলিটিক্যাল কারণে করা হয় না। কেন? কারণ আমি জানি যে ঠিকাদার যারা অনেকে পলিটিক্যাল লিঙ্ক, তারা বারবার কন্ট্যাক্ট পাবে। হ্যাঁ, 6 মাস পর দেখা যায় আপনার এটাকে মেরামত করবে, অনেক টাকা পাবে, এখান থেকে মারতে পারবে। ফলে রাষ্ট্রের চিন্তা করলে ট্যাক্সের যে যৎসামান্য আমরা যে টাকা আছে, এটা অনেক টাকা। আমরা একটু শুনি, সেখানে আমাদেরকে এই মেকানিজমগুলো ডেভেলপ করতে। উন্নয়নের নামে যে দুর্নীতি, বিপুল দুর্নীতির অভিযোগ, সেটি বন্ধের জন্য পরামর্শ কি থাকবে? দেখুন, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে যদি সরকারি ব্যবস্থাপনায় যদি স্বচ্ছতা, জবাবদিহিতা না আনা যায়, যদি লেজিসলেটিভ উইং যদি ঠিকমতো কাজ না করে, তারা যদি দুর্নীতিকে আরও প্রশ্রয় দেয়, তাহলে আপনি কিভাবে দুর্নীতি বন্ধ করবেন? কারণ দেখুন, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ উইংকে অ্যাকাউন্টেবল কে করবে? লেজিসলেটিভ উইং। সেখানে আমাদের প্রাক্তন সম্মানিত অর্থমন্ত্রী মহোদয় উনি বলেছে যে ঘুষকে একটা সার্টেন পার্সেন্টেজ ফ্যাসিলেশন মানি হিসাবে ডিক্লেয়ার করে এটাকে বৈধতা দেওয়ার কথা বলছে। তাহলে এই যে রাজনৈতিক সদিচ্ছা, সেটা তো নাই, বরং ওখানে আবার একটা আপনার বৈধতা দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। নাম্বার 1, আমি একদম নিশ্চিত করে বলতে পারি
আমাদের সংসদে যে অ্যাকাউন্টসটা পাস হয় ইয়ারলি, ওই অ্যাকাউন্টসটা কমপ্লিট অ্যাকাউন্টস না, ওইটা খণ্ডিত একটা অ্যাকাউন্টস। ওটা দিয়ে পাস করে এই যে জনগণের সাথে হাসি তামাশা করছে, জনগণের সাথে বিট্রায়াল করছে, এটা নিয়ে কেউ কথা বলছে না। দেখুন, এবং আমাদের উন্নয়ন ব্যয় তো একটা আছেই, এছাড়া সরকারের পরিচালন ব্যয় যে পরিমাণ বাড়ানো হয়েছে অযৌক্তিকভাবে, এবং বলা হয়েছিল যে গভর্নমেন্ট যদি কর্মকর্তা কর্মচারীদের স্যালারি বাড়ানো হয় তাহলে দুর্নীতি কমবে। আদৌ কি কমছে? দেখেন, এটা হচ্ছে এন্টায়ারলি একটা আনহোলি নেক্সাস, একটা দুষ্ট চক্র গড়ে উঠছিল, যেখানে রন্দে রন্দে বৈষম্য এবং রন্দে রন্দে দুর্নীতি আপনার একসাথে করে তারা লুটে পুটে খেয়েছে। তো এরকম ব্যবস্থা হলে কিন্তু কখনো বন্ধ হবে না। আশা করি সামনের দিনগুলোতে আমরা এই পরিস্থিতির উত্তরণ হতে দেখবো। ডক্টর হেলাল এবং মাহমুদ হোসেন এফসি, অসংখ্য ধন্যবাদ সময়দের জন্য। নিশ্চয়ই আরও একদিন আলাপের সুযোগ হবে আর অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে। দর্শক, শেষ করছি এখন। প্রকাশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।